বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক ডিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক জাস্টিস ও ম্যালকমের লেখা আনলক ইয়োর মাইন্ড বইটি। আমাদের জীবন কেন একই বৃত্তে ঘুরছে বলে মনে হয় সে বিষয়ে আপনি কি কখনো ভেবে দেখেছেন? কেন মনে হয় যে আপনার ক্ষমতা আছে কিন্তু কিছু একটা আপনাকে সামনে এগোতে দিচ্ছে না? আপনি হয়তো অনুভব করেছেন যে আপনার ভেতরে একটি সুপ্ত শক্তি আছে যা সম্পূর্ণরূপে জাগরিত হয়নি, আর সেই শক্তির চাবিকাঠি হলো এই বইটি। এটি কোনো সাধারণ আত্ম-উন্নয়ন গাইড নয়, এটি একটি মানসিক বিপ্লব, এমন এক অভিজ্ঞতা যা আপনাকে আপনার নিজের মস্তিষ্কের রহস্যের সাথে পরিচয় করিয়ে দেবে। লেখক জাস্টিস ও ম্যালকম আমাদের শেখান যে আমরা কিভাবে আমাদের চিন্তাভাবনা, বিশ্বাস এবং অভ্যাসের জালে আবদ্ধ, এবং কিভাবে আমরা এই অদৃশ্য শিকলগুলো ভেঙে একটি স্বাধীন, শক্তিশালী ও উৎপাদনশীল মানসিকতা তৈরি করতে পারি। বইটির শুরুটা এক দারুণ আকর্ষণীয় বাক্যে হয়। সবচেয়ে বড় কারাগার দেয়াল দিয়ে তৈরি নয়, বরং সেই সব চিন্তাভাবনা দিয়ে তৈরি যা আপনি কখনো প্রশ্ন করেননি। অর্থাৎ সবচেয়ে বড় কারাগার ইটের তৈরি নয়, বরং তা আমাদের মনে তৈরি হয়, যেখানে আমরা নিজেদের চিন্তাভাবনাগুলোকে সত্য বলে মেনে নিয়েছি, সেগুলোকে চ্যালেঞ্জ না করেই। এই চিন্তাভাবনাগুলোই আমাদের আটকে রাখে, সীমারেখা তৈরি করে এবং আমাদের ভবিষ্যৎকে বন্দী করে ফেলে। জাস্টিস ও ম্যালকম প্রতিটি অধ্যায়ে মস্তিষ্কের এক একটি বন্ধ দরজা খোলেন, তা সে সীমাবদ্ধ বিশ্বাসী হোক, শৈশবের প্রোগ্রামিং, ব্যর্থতার ভয় বা দীর্ঘসূত্রতা। তিনি দেখান যে কিভাবে আমরা প্রতিদিন আমাদের চিন্তাভাবনার মাধ্যমে নিজেদের ভাগ্য গড়ে তুলি। এই বইটির সবচেয়ে বিশেষ দিক হল এর ব্যবহারিক দৃষ্টিভঙ্গি। শুধু ধারণার জগতে নয়, বাস্তব কৌশলের সাথে প্রতিটি অধ্যায়ে কার্যকরী সরঞ্জাম, মানসিকতা পরিবর্তন এবং অনুপ্রেরণাদায়ক বাস্তব জীবনের উদাহরণ দেয়া হয়েছে, যা আপনাকে কেবল ভাবতে নয়, উঠে কাজ করতে বাধ্য করে। এই বইটি তাদের জন্য যারা আর আটকে থাকতে চান না, যারা নিজেদের স্বপ্ন শুধু দেখতে নয়, বাঁচতে চান, যারা নিজেদের অভ্যাস পরিবর্তন করে নিজেদের ভবিষ্যৎ লিখতে চান, যারা নিজেদেরকে পৃথিবীর ভিড়ের থেকে আলাদা পরিচিতি দিতে চান। যদি আপনি জীবনে আটকে পড়েছেন বলে মনে করেন, যদি আপনার মন বারবার আপনাকে সেই জায়গায় টেনে নিয়ে যায় যেখান থেকে আপনি বেরিয়ে আসতে চান, তাহলে এখন সময় এসেছে নিজেকে উন্মোচন করার। কারণ আপনার মনকে উন্মোচন করা মানে আপনার ভাগ্যকে উন্মোচন করা। এবার নিজেকে নিজের ভেতরের সেই সত্তার সাথে দেখা করার জন্য প্রস্তুত করে নিন, যে সম্পূর্ণ স্বাধীন, শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতিতে বিজয়ী হতে পারে। এটি শুধু একটি বই নয়, এটি নিজের মনকে হারানোর এক খোলা চ্যালেঞ্জ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, চিন্তার চাবিকাঠি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি আজ যে জীবন যাপন করছেন তা আসলে আপনার মনেরই সৃষ্টি? আমাদের চিন্তা ভাবনাই আমাদের বাস্তবতা তৈরি করে। যে ব্যক্তি নিজেকে দরিদ্র, দুর্বল বা ব্যর্থ মনে করে, সে যত পরিশ্রমই করুক না কেন, সেই মানসিক সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে পারে না। আনলক ইয়োর মাইন্ডের প্রথম লাইনটি এই সত্যকে তুলে ধরে। আপনার মন আপনার জীবনের দরজা, আর চাবি আপনার চিন্তাভাবনার হাতে। এই চিন্তাভাবনাই প্রথম অধ্যায়ের মূল বিষয়। এই অধ্যায়টি শুরু হয় এক সাধারণ উদাহরণ দিয়ে। একটি হাতিকে ছোটবেলায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। সে বারবার ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু সফল হয় না। যখন সে বড় হয়ে যায়, তখনও সে সেই একই দড়ি দিয়ে বাঁধা থাকে, যদিও এখন সে দড়িটি সহজেই ছিঁড়তে পারে। কিন্তু সে তা করে না, কারণ তার মন বিশ্বাস করে যে সে এটি করতে পারে না। মানুষের মানসিকতাও অনেকটা এমনই। শৈশবের অভিজ্ঞতা, সমাজের কথা, বারবার ব্যর্থতা আমাদের মধ্যে আমি পারবো না এর মতো চিন্তাভাবনা গেঁথে দেয়।
জাস্টিস ও ম্যালকম বলেন যে যদি আপনি আপনার চিন্তাভাবনা উন্মুক্ত করতে পারেন তাহলে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। তিনি এই বিষয়ে জোর দেন যে আপনার চিন্তাভাবনা আপনার আবেগকে জন্ম দেয়, আবেগ আপনার সিদ্ধান্তকে, এবং সিদ্ধান্ত আপনার পুরো জীবনকে আকার দেয়। তাই সবার আগে আপনার চিন্তাভাবনা পরিষ্কার করা জরুরি। যেমন আমরা প্রতিদিন আমাদের শরীর পরিষ্কার করি, তেমনি আমাদের মনকেও নেতিবাচক চিন্তা, ভয়, সন্দেহ এবং পুরনো ক্ষত থেকে মুক্ত করা উচিত। লেখক একটি অত্যন্ত কার্যকরী কৌশলের উল্লেখ করেন, চিন্তার পর্যবেক্ষণ। এর মানে হলো দিনে কয়েকবার থেমে নিজেকে জিজ্ঞাসা করা, আমি এখন কি ভাবছি? এই চিন্তা কি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি আটকে রাখছে? যদি আপনার চিন্তায় ভয়, উদ্বেগ বা রাগ থাকে তাহলে বুঝবেন আপনার শক্তি নষ্ট হচ্ছে। ম্যালকম দেখান যে সফল ব্যক্তিরা কেবল এই কারণেই সফল হন কারণ তারা নিজেদের চিন্তা ভাবনার ওপর নিয়ন্ত্রণ অর্জন করেছেন। এরপর লেখক ধ্যান এবং আত্মপর্যবেক্ষণের শক্তির কথা বলেন। তিনি বলেন, দিনে মাত্র 10 মিনিট চুপচাপ বসে নিজের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করা আপনার জীবনে তেমনই পরিবর্তন আনতে পারে যেমন একজন কৃষক এবং একজন জমির মালিকের মধ্যে পার্থক্য থাকে। এই সাধারণ অভ্যাসটি আপনাকে আপনার চিন্তাভাবনার সাথে পরিচিত করে তোলে এবং ধীরে ধীরে আপনি নেতিবাচক ধরনগুলো চিনতে এবং ভাঙতে পারেন। লেখক আরও একটি আকর্ষণীয় কথা বলেন, আপনার চিন্তাভাবনা শুধু আপনারই নয়, এগুলো আপনার বাবা মা, স্কুল, টেলিভিশন, সমাজ এবং অনেক সময় কোনো পুরনো ভয় থেকে এসেছে। তাই প্রতিটি চিন্তাকে প্রশ্ন করা জরুরি, এটা কি সত্যি? এটা কি আমার নিজের অভিজ্ঞতা? এটা কি আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে? অধ্যায়ের শেষ অংশে লেখক একটি অত্যন্ত ব্যবহারিক অনুশীলন দেন, চিন্তার ডায়েরি। আগামী 7 দিন ধরে দিনে 3 বার আপনি যা ভাবছেন তা শুধু নোট করুন, বিশেষ করে যখন আপনি রাগান্বিত, বিরক্ত বা ভীত হন। তারপর সেই চিন্তাভাবনাগুলোকে নিরপেক্ষ দৃষ্টিতে পড়ুন। এই চিন্তা কি তথ্যের উপর ভিত্তি করে নাকি শুধু আমার ভয়? এই অনুশীলন ধীরে ধীরে আপনার চিন্তার শিকড় ভেঙে দেয়। প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ এটাই, আপনার মন একটি বদ্ধ ঘর নয়, বরং একটি অসীম আকাশ। কিন্তু যতক্ষণ না আপনি আপনার চিন্তার চাবি দিয়ে খুলবেন, ততক্ষণ আপনি কেবল সেই সীমিত জায়গাতেই ঘুরতে থাকবেন যা অন্য কেউ নির্ধারণ করেছে। এখন সময় এসেছে সেই চাবিটি হাতে নেওয়ার, নিজের চিন্তাভাবনা দেখার, বোঝার এবং তারপর সেগুলো পরিবর্তন করার। কারণ যদি আপনি আপনার চিন্তাভাবনা না বদলান তাহলে আপনার জীবনও কখনো বদলাবে না। দ্বিতীয় অধ্যায়, সীমাবদ্ধ চিন্তার জাল। যখনই আপনি নতুন কিছু শুরু করার চেষ্টা করেন, তার নতুন ব্যবসা হোক, একটি নতুন অভ্যাস বা কোনো পুরনো ভয়ের মুখোমুখি হওয়া, আপনার মন প্রথমেই ভয় তৈরি করে। যদি আমি ব্যর্থ হই তাহলে মানুষ কি বলবে? আমি কি যথেষ্ট যোগ্য? এমন প্রশ্ন আপনার মনে ঘুরপাক খেতে থাকে। জাস্টিস ও ম্যালকম এই অধ্যায়ে সেই চিন্তার জাল ভাঙার প্রক্রিয়া শেখান যাকে তিনি সীমিত চিন্তার জাল বলেন। লেখক বলেন যে বেশিরভাগ মানুষ তাদের জীবন এমন এক খাঁচায় কাটায় যা তারা নিজেরাই তৈরি করেছে, এবং এই খাঁচাটি তাদের ভয়, সন্দেহ ও অভিজ্ঞতা দিয়ে তৈরি। তিনি বলেন যে সীমিত চিন্তার সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি আমাদের বিশ্বাস করিয়ে দেয় যে এটাই আমাদের সীমা এবং আমরা এটিকে সত্য বলে মেনে নিই। একটি উদাহরণের মাধ্যমে তিনি দেখান যে কিভাবে একজন মহিলা যিনি ছোটবেলায় স্কুলে বারবার শুনতেন যে তিনি ভালো নন, বিশ্বাস করে ফেলেন যে তিনি কোনো কিছুতেই ভালো হতে পারবেন না এবং তার পুরো জীবন সেই বিশ্বাস অনুযায়ী কেটে যায়। লেখক একটি অত্যন্ত সুনির্দিষ্ট প্রশ্ন করেন, কে বলেছে আপনি দুর্বল এবং আপনি কেন সেই কণ্ঠস্বরে বিশ্বাস করলেন? কারণ অনেক সময়ে সেই কণ্ঠস্বর বাইরে থেকে আসে না, বরং আমাদের ভেতর থেকে আসে, আমাদের নিজেদের মন থেকে, এবং আমরা তাকে পরম সত্য বলে ধরে নিই। ম্যালকম এটিকে সীমিততার অভ্যন্তরীণ কণ্ঠস্বর বলেন, অর্থাৎ এমন একটি অভ্যন্তরীণ কণ্ঠস্বর যা আমাদের ছোট গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখে। অধ্যায়ে এটিও বলা হয়েছে যে কিভাবে আমাদের সীমিত চিন্তাভাবনা আমাদের চারপাশের মানুষ দ্বারা আরও শক্তিশালী হয়ে ওঠে। আমাদের বন্ধু, পরিবার, সহকর্মীরা সবাই আমাদের নিজেদের সীমাবদ্ধতার আওতায় দেখতে শুরু করে এবং আমরাও সেই কাঠামোকেই নিজেদের বাস্তবতা বলে মেনে নিই। লেখক সতর্ক করেন যে
যদি আপনি সব সময় সেই সব মানুষের সাথে থাকেন যারা নিজেরাই সীমিত চিন্তাভাবনার অধিকারী, তাহলে আপনার চিন্তাভাবনা কখনো মুক্ত হতে পারবে না। তাই সীমিত চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসার প্রথম পদক্ষেপ হলো নিজের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করা এবং পরিবর্তন করা। ম্যালকম এরপর চিন্তা ভাঙার জন্য 3টি ধাপ বলেন। প্রথম ধাপ আত্মপর্যবেক্ষণ। যখনই কোনো ভয় বা নেতিবাচক চিন্তা আসে, নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি আমার চিন্তা নাকি অন্য কারো দেওয়া? এর কি কোনো বাস্তব ভিত্তি আছে? এটি কি ভবিষ্যতে সত্যি হতে চলেছে নাকি কেবল আমার ভয়? দ্বিতীয় ধাপ পুনঃপ্রোগ্রামিং। আপনার নেতিবাচক চিন্তাভাবনাকে ইতিবাচক বিশ্বাস দিয়ে প্রতিস্থাপন করা। যেমন আমি ব্যর্থ হব এর পরিবর্তে আমি চেষ্টা করব এবং শিখব। এই প্রক্রিয়াটি বারবার পুনরাবৃত্তি করা জরুরি, যাতে নতুন বিশ্বাস পুরনোটিকে সরিয়ে দিতে পারে। তৃতীয় ধাপ মনস্তাত্ত্বিক স্বাধীনতা। নিজেকে এই অনুমতি দেওয়া যে আমি সফল হতে পারি, আমি এগিয়ে যেতে পারি, যদিও এখন পর্যন্ত কিছু হয়নি। লেখক বলেন, আপনার অতীত জীবন আপনার ভবিষ্যৎ জীবন নির্ধারণ করে না, যতক্ষণ না আপনি নিজে চান। এই অধ্যায়ে একটি ছোট্ট কিন্তু গভীর গল্প দেওয়া হয়েছে। একজন লোক প্রতিদিন মন্দিরে যেত এবং ভগবানকে বলতো, ভগবান আমাকে লটারি জেতাও। এমনটি বহু বছর ধরে চলল এবং তারপর একদিন ভগবান উত্তর দিলেন, কমপক্ষে একটি টিকিট তো কেন। এই গল্পটি দেখায় যে আমরা অনেক কিছু ভাবি, কিন্তু সেই চিন্তাভাবনার উপর কাজ করি না, কারণ আমাদের ভেতরের সীমিত চিন্তাভাবনা আমাদের আগেই পরাজিত করে দিয়েছে। অধ্যায়ের শেষে লেখক স্পষ্ট করেন যে সীমাবদ্ধতা কেবল মনে থাকে, এবং যদি মনকে পুনঃপ্রোগ্রাম করা যায় তাহলে যে কোনো ব্যক্তি যে কোনো উচ্চতায় পৌঁছতে পারে। আপনাকে শুধু স্থির করতে হবে যে আপনি আপনার পুরনো চিন্তাভাবনার দাস হয়ে থাকবেন নাকি সেগুলোকে ভেঙে একটি নতুন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাবেন। তৃতীয় অধ্যায় চিন্তার শক্তি দিয়ে বাস্তবতার সৃষ্টি। আমরা যা ভাবি তাই আমাদের পৃথিবী হয়ে ওঠে। এটি কোনো আধ্যাত্মিক বা মোরহবাসী কথা নয়, বরং মানসিকতা এবং আচরণের একটি বৈজ্ঞানিক সত্য। জাস্টিস ও ম্যালকম এই অধ্যায়ে বলেন যে আমাদের বাইরের জীবন আমাদের ভেতরের চিন্তারই প্রতিচ্ছবি। যদি আমাদের চিন্তাভাবনা সংকীর্ণ, ভীতু এবং সীমিত হয়, তাহলে আমাদের জীবনও তেমনই হবে। কিন্তু যদি আমাদের চিন্তাভাবনা ব্যাপক, সাহসী এবং ইতিবাচক হয়, তাহলে আমরা আমাদের স্বপ্নের বাস্তবতা গড়তে পারি। অধ্যায়ের শুরু একটি চমৎকার উদাহরণ দিয়ে হয়। লেখক একজন কৃষকের কথা বলেন, যিনি প্রতিটি মৌসুম নিয়ে উদ্বিগ্ন থাকেন, প্রতিদিন সম্ভাব্য ক্ষতির কল্পনা করেন এবং তার ক্ষেত শেষ পর্যন্ত সত্যিই শুকিয়ে যায়। অন্যদিকে আরেকজন কৃষক প্রতিদিন তার ক্ষেতকে সবুজ এবং সমৃদ্ধির কল্পনায় দেখেন এবং কঠোর পরিশ্রম করেন। তার ক্ষেত ফুলে ফেপে ওঠে। লেখক বলেন, চিন্তাভাবনা বীজের মতো, যা শেষ পর্যন্ত আমাদের জীবনের জমিতে তেমনই ফল দেবে যেমন বীজ আপনি ফেলেছেন। লেখক বলেন যে আমাদের চিন্তাভাবনা আমাদের শক্তি এবং মনোযোগকে দিক নির্দেশনা দেয়। যখন আপনি বারবার কোনো কিছু সম্পর্কে ভাবেন, তা ভালো হোক বা খারাপ, আপনার মন সেই জিনিসটিই খুঁজতে থাকে এবং তা আপনার অভ্যাস এবং সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। একে তিনি মনের চৌম্বকীয় নীতি বলেন, অর্থাৎ আপনার মন সেটাই আকর্ষণ করে যার উপর আপনি মনোযোগ দেন। এই নীতিটি বোঝানোর জন্য লেখক লাল গাড়ির সিনড্রোমের উদাহরণ দেন। যখন আপনি একটি লাল গাড়ি কেনার কথা ভাবেন, তখন হঠাৎ আপনি রাস্তায় সর্বত্র লাল গাড়ি দেখতে শুরু করেন। এর মানে এটা নয় যে হঠাৎ লাল গাড়ির সংখ্যা বেড়ে গেছে, বরং আপনার মনের মনোযোগ এখন সেদিকেই কেন্দ্রীভূত হয়েছে। একইভাবে যখন আপনি আপনার মনকে সফলতা, আত্মবিশ্বাস এবং সুযোগের ওপর ফোকাস করেন, তখন আপনি সেগুলোকে সব জায়গায় দেখতে শুরু করেন। ম্যালকম এই অধ্যায়ে এটিও বোঝান যে কেবল চিন্তাভাবনা রাখলে যথেষ্ট নয়, সেগুলোকে আবেগের সাথে যুক্ত করতে হতে। যখন আপনি কোনো চিন্তার সাথে আবেগ যুক্ত করেন, যেমন উৎসাহ, আস্থা, অনুপ্রেরণা, তখন সেই চিন্তা আপনার চেতনায় আরও গভীরভাবে বসে যায়। লেখক বলেন, আবেগ চিন্তাভাবনাকে আত্মা দেয়। তাই যদি আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে শুধু ইতিবাচক ভাবলেই হবে না, তা অনুভব করাও জরুরি। অধ্যায়ে একটি শক্তিশালী অনুশীলন বর্ণনা করা হয়েছে, সৃজনশীল দৃষ্টিভঙ্গি। প্রতিদিন সকালে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে সেই অবস্থায় দেখুন যেন আপনি ইতিমধ্যে আপনার লক্ষ্য অর্জন করেছেন। লেখক বলেন, নিজেকে একজন বিজয়ীর মতো দেখো, অনুভব করো এবং বাঁচো। কারণ যখন মন বিশ্বাস করে
তখন শরীর এবং জগতও পথ তৈরি করে দেয়। এই অধ্যায়ের সারমর্ম এটাই যে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ উভয়ই আমাদের চিন্তা ভাবনারই ফসল। যদি আপনি এখনো পুরনো ক্ষত, ভয় বা ব্যর্থতা নিয়ে ভাবতে থাকেন, তাহলে একই রকম ভবিষ্যৎ বারবার তৈরি হবে। কিন্তু যদি আপনি আপনার চিন্তা ভাবনার পদ্ধতি পরিবর্তন করেন, তাহলে ভবিষ্যতের ছবিও বদলে যেতে পারে। জাস্টিস ও ম্যালকম একটি শেষ বাক্যে বলেন, আপনি ঈশ্বরের সবচেয়ে শক্তিশালী সৃষ্টি এবং আপনার চিন্তা ভাবনা সেই সৃষ্টির তুলি। এখন প্রশ্ন হলো, আপনি তা দিয়ে কেমন ছবি আঁকতে চান? চতুর্থ অধ্যায়, মানসিকতার রিসেট প্রক্রিয়া। আমাদের জীবনে অনেক সময় এমন আসে যখন আমরা অনুভব করি যে আমরা আটকে পড়েছি, না সামনে এগোতে পারছি, না পিছনে ফিরতে পারছি, সব দিকে অন্ধকার মনে হয়। কিন্তু লেখক জাস্টিস ও ম্যালকম বলেন যে এই অন্ধকার আমাদের বাইরে নয়, আমাদের মস্তিষ্কের ভেতরে। এই অধ্যায়ে তিনি বলেন যে যদি আপনি আপনার মনকে রিসেট করা শিখতে পারেন, তাহলে জীবনকেও নতুন রূপ দিতে পারবেন। শুরু হয় একটি উদাহরণ দিয়ে। কম্পিউটারের মতোই আমাদের মস্তিষ্ক অনেক সময় পুরনো প্রোগ্রামে ভরে যায়। শৈশবের নেতিবাচক কথা, সম্পর্কের আঘাত, বারবার ব্যর্থতা। ম্যালকম একে মাইন্ড ক্লাটার অর্থাৎ মানসিক আবর্জনা বলেন। যতক্ষণ এই পুরনো আবর্জনা পরিষ্কার করা না হয়, ততক্ষণ নতুন কিছু শুরু হতে পারে না। লেখক বোঝান যে রিসেটের প্রথম ধাপ হল থামা এবং দেখা। বেশিরভাগ মানুষ তাদের জীবনকে স্বয়ংক্রিয় মোডে যাপন করে, যেন কোনো ট্র্যাকে দৌড়াচ্ছে কিছু না ভেবেই। ম্যালকম বলেন যে আপনাকে এক মুহূর্তের জন্য থামতে হবে, নিজেকে দেখতে হবে এবং এটি চিনতে হবে যে আপনি কোন দিকে যাচ্ছেন এবং কেন। এই থামাটাই আপনাকে নিয়ন্ত্রণ দেয়। দ্বিতীয় ধাপ হল পুরনো প্যাটার্নগুলো শনাক্ত করা। উদাহরণস্বরূপ, আপনি কি বারবার নিজেকে একই ধরনের সম্পর্কে কষ্ট পেতে দেখেন? আপনি কি সবসময় শুরু করেন কিন্তু শেষ করতে পারেন না? আপনি কি প্রতিবার নিজেকেই দোষ দেন? লেখক বলেন যে এই প্যাটার্নগুলোকে চিহ্নিত করা এবং লেখা জরুরি, কারণ যতক্ষণ না আপনি সেগুলোকে স্পষ্টভাবে দেখবেন, ততক্ষণ আপনি সেগুলোকে পরিবর্তন করতে পারবেন না। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, পুনঃপ্রোগ্রামিং। ম্যালকম বলেন যে যদি আমরা প্রতিদিন নিয়মিতভাবে নতুন চিন্তাভাবনাগুলোকে পুনরাবৃত্তি করি, তাহলে পুরনো প্রোগ্রাম ধীরে ধীরে মুছে যেতে পারে। তিনি মন্ত্র বা অ্যাফার্মেশনকে একটি শক্তিশালী সরঞ্জাম বলে মনে করেন, কিন্তু তিনি সতর্কও করেন যে এগুলো কেবল শব্দ নয়, আপনার আস্থা এবং আবেগে পূর্ণ হওয়া উচিত। যেমন, আমি নিজেকে সম্পূর্ণভাবে ভালোবাসি, আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি, আমি সাফল্যের যোগ্য। ম্যালকম এই অধ্যায়ে ধ্যান বা মেডিটেশনের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি বলেন যে ধ্যানের মাধ্যমেই আমরা আমাদের ভেতরের গভীরতায় পৌঁছতে পারি এবং সেই জায়গায় পৌঁছতে পারি যেখানে আসল পরিবর্তন শুরু হয়। ধ্যান এমন একটি স্থান তৈরি করে যেখানে আপনি নিজের সাথে কথোপকথন করতে পারেন। লেখক বলেন যে আপনার মন তখনই শান্ত হয় যখন আপনি তাকে শোনেন, যখন আপনি তাকে চুপ করান না। অধ্যায়ের শেষে একটি আকর্ষণীয় অনুশীলন দেওয়া হয়েছে, রিসেট ডে। সপ্তাহে একটি দিন কেবল নিজের সাথে কাটান। সোশ্যাল মিডিয়া বন্ধ করুন, বাইরের কোলাহল দূর করুন এবং নিজের সাথে কথা বলুন। আমি কি ভাবছি, আমি কি অনুভব করছি, আমি কি সেই মানুষটি হচ্ছি যা আমি হতে চাই? এই একটি দিন আপনাকে নিজের সাথে যুক্ত করে তোলে এবং মানসিকতায় ছোট কিন্তু শক্তিশালী পরিবর্তন আনে। ম্যালকম বলেন যে মনকে রিসেট করা কোনো একবারের প্রক্রিয়া নয়, এটি একটি যাত্রা। কিন্তু প্রতিবার যখন আপনি পুরনো চিন্তাভাবনা ছেড়ে নতুন ধারণা গ্রহণ করেন, তখন আপনি আপনার জীবনের মানচিত্র পরিবর্তন করছেন। পরিশেষে লেখক আমাদের মনে করিয়ে দেন, আপনার মস্তিষ্কে মুছে ফেলা এবং পুনরায় চালু করার উভয় বোতামই আছে, কিন্তু সেগুলোকে টিপতে হবে কেবল আপনার হাতে। পঞ্চম অধ্যায়, আত্মবিশ্বাসের চাবিকাঠি। প্রতিটি বড় পরিবর্তনের মূলে রয়েছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস ছাড়া কোনো ধারণা, কোনো স্বপ্ন, কোনো পরিকল্পনা কেবল কল্পনা হয়েই থেকে যায়। এই অধ্যায়ে জাস্টিস ও ম্যালকম বলেন যে আত্মবিশ্বাস কোনো জাদু নয়, বা এটি কেবল কিছু নির্দিষ্ট মানুষের জন্য সংরক্ষিত নয়। এটি একটি দক্ষতা, একটি চিন্তাভাবনার পদ্ধতি যা যে কোনো ব্যক্তি শিখতে পারে এবং তার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। লেখক অধ্যায়ের শুরু একটি সাধারণ কিন্তু তীক্ষ্ণ প্রশ্ন দিয়ে করেন, আপনি নিজেকে কতটা জানেন? কারণ আত্মবিশ্বাসের প্রথম ধাপ হল নিজের পরিচয়। বেশিরভাগ মানুষ অন্যের প্রত্যাশা, সমালোচনা বা সমাজের দৃষ্টিভঙ্গিতে জড়িলে নিজেদের ভুলে যায়। ম্যালকম বলেন যে যতক্ষণ না আপনি নিজের ভেতরে উকি দিয়ে নিজেকে জিজ্ঞাসা করবেন আমি কে, ততক্ষণ আত্মবিশ্বাসের শুরুও হবে না। ম্যালকম বলেন যে আত্মবিশ্বাসের অর্থ এই নয় যে আপনি সব কিছু জানেন বা আপনি কখনো ভয় পান না, বরং এর অর্থ হল আপনি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করেন,
আপনার দুর্বলতা, ভুল এবং ভালো দিকগুলো সহ। লেখক বলেন যে প্রকৃত আত্মবিশ্বাস তখনই আসে যখন আপনি নিজেকে ভেতর থেকে জানেন এবং বাইরের মতামত আপনার দিক নির্দেশনা নির্ধারণ করে না। এই অধ্যায়ে একটি অত্যন্ত গভীর এবং ব্যবহারিক সরঞ্জাম নিয়ে আলোচনা করা হয়েছে, আয়না অনুশীলন। প্রতিদিন সকালে 5 মিনিট নিজের মুখ আয়নায় দেখে নিজেকে বলুন, আমি যোগ্য, আমি ভালোবাসার যোগ্য, আমি সফল হতে পারি। এই অনুশীলন শুনতে ছোট মনে হলেও লেখকের মতে এটি আপনার অভ্যন্তরীণ শক্তিকে পরিবর্তন করতে শুরু করে। অনেক মানুষ কেবল এই অনুশীলন থেকেই আত্মসম্মান এবং আত্মবিশ্বাসে অসাধারণ বৃদ্ধি অনুভব করেছেন। ম্যালকম আত্মবিশ্বাসের সবচেয়ে বড় বাধাটিও নির্দেশ করেন, তুলনা। যখন আমরা নিজেদেরকে অন্যের সাথে তুলনা করি তখন আমরা প্রায়শই তাদের বেস্ট দিকটাকে নিজেদের সবচেয়ে দুর্বল দিকটির সাথে তুলনা করি। এর ফলশ্রুতি হীনমন্যতা, লজ্জা এবং আত্মসন্দেহ তৈরি হয়। লেখক বলেন যে তুলনা এমন একটি শিকড় যা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে। তার পরামর্শ হলো অন্যদের থেকে শিখুন, কিন্তু আপনার নিজস্ব যাত্রাকে সম্মান করতে ভুলবেন না। অধ্যায়ে আরও একটি চমৎকার দিক আসে, আত্মবিশ্বাস কাজ করার মাধ্যমে তৈরি হয়, চিন্তা করার মাধ্যমে নয়। অর্থাৎ যখন আপনি একটি ছোট ভয়ের মুখোমুখি হন, একবার না বলেন, একবার মঞ্চে কথা বলেন, একবার কিছু আলাবা করেন, তখন আপনার মন আপনাকে নিজের উপর ভরসা দিতে শুরু করে। ম্যালকম একে কাজভিত্তিক বিশ্বাস বলেন। প্রতিটি ছোট প্রচেষ্টা, প্রতিটি ছোট সিদ্ধান্ত আত্মবিশ্বাসের ভিত্তিপ্রস্তরে একটি ইঁট যোগ করে। অধ্যায়ের শেষে লেখক একটি মন্ত্রের মতো বাক্য বলেন, ভয় থেকে পালাও না, ভয়ের মধ্য দিয়ে চলো। কারণ আত্মবিশ্বাস ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয়ের মাঝেও অবিচল থাকার শিল্প। ম্যালকম বলেন যে আত্মবিশ্বাসের সবচেয়ে সুন্দর রূপ তখন দেখা যায় যখন আপনি পড়ে যাওয়ার পরেও নিজেকে তুলে ধরেন এবং এগিয়ে যান। এই অধ্যায় একটি বিষয় খুব স্পষ্ট করে দেয় যে আত্মবিশ্বাস কোনো উপহার নয়, এটি একটি পেশির মতো যা দৈনিক অনুশীলনের মাধ্যমে শক্তিশালী করা যায়। আর এই অনুশীলন শুরু হয় নিজেকে বোঝা, গ্রহণ করা এবং প্রতিদিন নিজের পক্ষে দাঁড়ানোর মাধ্যমে। ষষ্ঠ অধ্যায়, সীমার বাইরে চিন্তা করা। আমাদের চিন্তাভাবনা যত সীমিত হবে, আমাদের জীবনও ততটাই সীমিত হয়ে উঠবে। এই অধ্যায়ে জাস্টিস ও ম্যালকম আমাদের বোঝান যে আমরা যে সীমাগুলোকে বাস্তবতা মনে করে জীবনযাপন করি তার বেশিরভাগই আমাদের মনের তৈরি, এবং যখন আমরা সেই চিন্তাভাবনা থেকে উপরে উঠি তখনই আসল বিকাশ ও স্বাধীনতা শুরু হয়। ম্যালকম বলেন যে বেশিরভাগ মানুষ তাদের কমফর্ট জোনে জীবনযাপন করে, সেই জায়গা যেখানে সবকিছু পরিচিত, ঝুঁকি কম এবং ফলাফল প্রায় নিশ্চিত। কিন্তু সেই জায়গায় ধীরে ধীরে আমাদের স্বপ্নের কবর হয়ে ওঠে। লেখক একটি উদাহরণ দেন, একটি সোনালী মাছকে যদি ছোট পাত্রে রাখা হয় তাহলে সে সেই আকার পর্যন্তই বাড়বে, কিন্তু যদি তাকে বড় পুকুরে ছেড়ে দেওয়া হয় তাহলে সে কয়েক গুণ বড় হতে পারে। আমাদের চিন্তা ভাবনাও তেমনই, যেমন আমরা নিজেদের জন্য কাঠামো তৈরি করি তেমনই আমরা হয়ে উঠি। এই অধ্যায়ে ম্যালকম বিস্তারিতভাবে বলেন যে সীমার বাইরে চিন্তা করার অর্থ হলো নিজেকে বড় প্রশ্ন জিজ্ঞাসা করা, যেমন আমি কি সত্যি এটাই চাই, আমি কি এই জায়গা থেকে আরও এগিয়ে যেতে পারি, যদি আমার ভয় না লাগতো তাহলে আমি কি করতাম। এই ধরনের প্রশ্ন আমাদের চিন্তা ভাবনার পদ্ধতিকে উন্মুক্ত করে এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। লেখক এটিও স্পষ্ট করেন যে যারা তাদের জীবনে অসাধারণ সাফল্য অর্জন করেন তারা বিশেষ সম্পদের কারণে নয়, বরং এই কারণে যে তারা কখনো নিজেকে সীমিত মনে করেননি। তারা নিজেদের নিয়ে প্রশ্ন তোলেন না, তারা কেবল সমাধান খোঁজেন। ম্যালকম একে স্বপ্নের মানসিকতা বলেন, এমন একটি মানসিকতা যা কেবল বর্তমান পরিস্থিতির উপর নয়, বরং ভবিষ্যতের অসীম সম্ভাবনার উপর কেন্দ্রীভূত থাকে। এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল মানুষ কি বলবে থেকে মুক্তি। লেখক বলেন যে সীমিত চিন্তাভাবনার একটি বড় কারণ হল সামাজিক ভয়। আমরা নিজেদেরকে এই কারণে সীমিত করি কারণ আমরা ভয় পাই যে যদি আমরা আলাদা কিছু করি তাহলে মানুষ হাসবে, সমালোচনা করবে বা দূরে সরে যাবে। ম্যালকম এই বিষয়ে সরাসরি প্রশ্ন তোলেন, আপনি কি নিজের জন্য জীবনযাপন করছেন নাকি সেই সব মানুষের জন্য যারা সব সময় আপনাকে বিচার করছে? এরপর লেখক একটি আকর্ষণীয় অনুশীলন দেন, আনলিমিটেড ডে ড্রিম। এতে আপনি প্রতি সপ্তাহে একটি দিন শুধু কল্পনা করেন যে যদি আপনার কোনো সীমা না থাকতো, টাকা, সময়, ভয় বা অভিজ্ঞতার, তাহলে আপনি কি করতেন, কোথায় যেতেন, কাকে ক্ষমা করতেন, কি হতেন। এই কল্পনা আপনার বাস্তব চিন্তাভাবনাকে উন্মুক্ত করে এবং একটি নতুন দিকে অনুপ্রেরণা দেয়। ম্যালকম বলেন যে যখন আপনি বড় কিছু ভাবেন তখন আপনার ভেতরে শক্তি পরিবর্তন হতে শুরু করে। আপনি নিজেকে ছোট নয় বরং একজন সৃষ্টিকর্তার মতো দেখতে শুরু করেন। আপনার ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ এবং সিদ্ধান্ত নেবার পদ্ধতি বদলে যায়।
আপনি ফলাফলকে ভয় করা বন্ধ করেন এবং প্রক্রিয়ার উপর আস্থা রাখতে শুরু করেন। অধ্যায় শেষে লেখক বলেন, আপনার সবচেয়ে বড় সীমা হলো সেই সীমা যা আপনি নিজের জন্য নির্ধারণ করেন, এবং যখন আপনি এটিকে চিনতে পারেন এবং চ্যালেঞ্জ করা শুরু করেন, তখন আপনি জীবনকে শুধু যাপন করেন না, বরং তাকে সৃষ্টি করেন। সপ্তম অধ্যায়, নেতিবাচকতার সমর। আমাদের চিন্তাভাবনার সবচেয়ে বড় শত্রু হলো নেতিবাচকতা। এটি সেই অদৃশ্য ক্ষয় যা ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস, শক্তি এবং স্পষ্টতাকে ধ্বংস করে দেয়। এই অধ্যায়ে জাস্টিস ম্যালকম বিস্তারিতভাবে বলেন যে নেতিবাচক চিন্তাভাবনা কিভাবে আমাদের আটকে রাখে এবং তা থেকে বেরিয়ে আসার ব্যবহারিক উপায়গুলো কী। অধ্যায়ের শুরু একটি প্রশ্ন দিয়ে হয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখনই আপনি ভালো কিছু করার কথা ভাবেন, তখনই প্রথমে নেতিবাচক চিন্তাভাবনা কেন আসে? ম্যালকম বলেন যে এটি মনের ডিফল্ট মোড। আমাদের মস্তিষ্ক বিপদ এড়ানোর জন্য প্রথমে নেতিবাচক দিকটি দেখে, কিন্তু যখন আমরা এই প্রক্রিয়াটি চিনতে এবং নিয়ন্ত্রণ করতে শিখে যাই, তখন সেই মনই আমাদের পক্ষে কাজ করতে শুরু করে। ম্যালকম বলেন যে নেতিবাচকতা অনেক রূপে আসে, যেমন আত্মসন্দেহ, ভয়, সমালোচনা, অভিযোগ বা কোনো পুরনো অভিজ্ঞতার ছায়া। এর সবচেয়ে বড় প্রভাব হলো যে এটি আমাদের নিষ্ক্রিয় করে তোলে। লেখক একে এনার্জি ড্রেনার বলেন, অর্থাৎ সেই চিন্তা যা আপনার সমস্ত শক্তি শুষে নেয়, আপনাকে কোনো সমাধান না দিয়েই। একটি প্রধান কারণ যা লেখক তুলে ধরেন তা হলো নেতিবাচকতার আদান প্রদান। যখন আমরা এমন মানুষের সাথে থাকি যারা প্রতিটি বিষয়ে দোষ দেখে, অভিযোগ করে বা নিজের উপর বিশ্বাস রাখে না, তখন তাদের শক্তি আমাদের চিন্তাভাবনাকেও প্রভাবিত করে। ম্যালকম সতর্ক করেন যে যদি আপনি বারবার নেতিবাচকতা শোনেন, তাহলে ধীরে ধীরে তা আপনার নিজের কণ্ঠভাষ হয়ে ওঠে। এই কারণে লেখক পরামর্শ দেন যে সবার আগে নেতিবাচক চিন্তাভাবনা চিহ্নিত করা উচিত। প্রতিবার যখন কোনো নেতিবাচক চিন্তা আসে, যেমন আমি এটা করতে পারবো না, এটা কঠিন, আমার সময় নেই, তাকে সঙ্গে সঙ্গে ধরে লিখুন এবং তারপর নিজেকে জিজ্ঞাসা করুন যে এই চিন্তা কি আমাকে সাহায্য করছে নাকি আমাকে আটকে রাখছে। এই অনুশীলনকে ম্যালকম চিন্তা পরীক্ষা বলেন। এরপর আসে দ্বিতীয় ধাপ, রিফ্রেমিং। রিফ্রেমিং অর্থাৎ সেই নেতিবাচক চিন্তাভাবনাকে ইতিবাচক রূপে পুনরায় বলা। যেমন আমি এটা করতে পারবো না কে পরিবর্তন করে আমি এটা শিখছি করুন। আমার সময় নেই কে পরিবর্তন করে আমি আমার প্রায়োরিটি নির্ধারণ করতে পারি করুন। মানুষ কি বলবে কে পরিবর্তন করে আমার জীবন আমার দায়িত্ব করুন। লেখক বলেন যে রিফ্রেমিং কেবল শব্দের খেলা নয়, এটি আমাদের চেতনাকে একটি নতুন দিক দেওয়ার প্রক্রিয়া। ম্যালকম এরপর একটি গভীর এবং প্রভাবশালী স্মরণ দেন, সাইলেন্সিং দ্য ইনার ক্রিটিক, অর্থাৎ নিজের ভেতরের সেই সমালোচনামূলক কণ্ঠভাষকে শান্ত করা, যা সব সময় বলে তুই ফেল হবি, এটা তোর দ্বারা হবে না। এর জন্য তিনি ধ্যান এবং আত্মস্বীকৃতির ব্যবহার সুপারিশ করেন। প্রতিদিন সকালে 5 মিনিট চোখ বন্ধ করে নিজেকে বলুন, আমি নিজেকে গ্রহণ করি, আমি যা আছি তাই যথেষ্ট। এই ছোট বাক্যগুলো আমাদের ভেতরের কঠোরতাকে ভেঙে দেয়। অধ্যায়ে ম্যালকম এটিও বলেন যে নেতিবাচকতার সাথে লড়াই করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো কাজ করা। যখনই নেতিবাচক চিন্তাভাবনা প্রবল হয়, তখনই কোনো ছোট পদক্ষেপ নিন, ফোন কল করুন, কিছু লিখুন, 5 মিনিট হাঁটুন, কারণ নেতিবাচকতা চিন্তায় টিকে থাকে কিন্তু কাজে তা থাকে না। পরিশেষে ম্যালকম বলেন যে আপনি নেতিবাচক চিন্তাভাবনাকে সব সময় আটকাতে পারবেন না, কিন্তু আপনি তাকে দিক নির্দেশ দিতে পারবেন। এবং যখন আপনি মনকে দিক নির্দেশ দিতে শিখে যান, তখন জীবন পরিবর্তন হতে শুরু করে। অষ্টম অধ্যায়, অভ্যাস থেকে স্বাধীনতা আসে। প্রতিটি মানুষই পরিবর্তন চায়, উন্নত জীবন, উন্নত সম্পর্ক, অধিক সাফল্য, অভ্যন্তরীণ শান্তি। কিন্তু জাস্টিস ম্যালকম এই অধ্যায়ে বলেন যে ইচ্ছা এবং পরিবর্তনের মাঝের সেতুটির নাম হল অভ্যাস। যদি আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে আপনার অভ্যাস পরিবর্তন করতে হবে, কারণ অভ্যাস হলো সেই ছোট ছোট পদক্ষেপ যা ধীরে ধীরে আপনার পুরো দিক নির্দেশনা নির্ধারণ করে। অধ্যায়ের শুরু একটি অত্যন্ত সঠিক বাক্য দিয়ে হয়, আপনার ভবিষ্যৎ আপনার অভ্যাসের ছায়ায় বাড়ছে। ম্যালকম বোঝান যে আমাদের দৈনন্দিন ছোট ছোট অভ্যাস, যেমন সকালে দেরিতে ঘুম থেকে ওঠা, প্রতিটি কাজ পিছিয়ে দেওয়া বা অযথা নেতিবাচক কথায় জড়িয়ে পড়া, এই সমস্ত অভ্যাস নীরবে আমাদের চিন্তাভাবনা এবং ফলাফলকে প্রভাবিত করে। ম্যালকমের মতে অভ্যাস 2 প্রকারের হয়, সচেতন কনশিয়াস এবং অচেতন আনকনশিয়াস। অচেতন অভ্যাস সেগুলো যা আমরা প্রতিদিন না ভেবেই করি, যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা, চিন্তা করা, বারবার পিছিয়ে দেওয়া। আর সচেতন অভ্যাস সেগুলো যা আমরা উদ্দেশ্য নিয়ে গ্রহণ করি, যেমন সকালে ধ্যান করা, বই পড়া, নিজের সাথে ইতিবাচক কথা বলা। এই অধ্যায়ে ম্যালকম একটি শক্তিশালী কথা বলেন,
পরিবর্তন তখন আসে না যখন আপনি অনুপ্রাণিত অনুভব করেন, বরং তখন আসে যখন আপনি নতুন অভ্যাস গ্রহণ করার সিদ্ধান্ত নেন। অনুপ্রেরণা একটি অস্থায়ী অনুভূতি, কিন্তু অভ্যাস একটি দীর্ঘ যাত্রা যা সত্যিই জীবন পরিবর্তন করে। লেখক 3টি ধাপের অভ্যাস তৈরির প্রক্রিয়া বলেন। 1. ট্রিগার শনাক্তি করা। প্রতিটি অভ্যাসের কোনো না কোনো ট্রিগার থাকে, কোনো অনুভূতি, সময় বা পরিস্থিতি যা সেই অভ্যাস শুরু করে। উদাহরণস্বরূপ, একাকিত্ব, সোশ্যাল মিডিয়া আসক্তি ট্রিগার হতে পারে। ম্যালকম বলেন যে যদি আপনি ট্রিগারকে বুঝতে পারেন, তাহলে আপনি অভ্যাস পরিবর্তনের শক্তি অর্জন করতে পারবেন। 2. প্রতিক্রিয়া পরিবর্তন করা। পুরনো ট্রিগারের ওপর নতুন কাজ করা, যেমন একাকিত্বে সোশ্যাল মিডিয়া খোলার পরিবর্তে একটি ইতিবাচক অ্যাফার্মেশন শোনা, কোনো বন্ধুকে ফোন করা বা 5 মিনিটের জন্য হাঁটতে দেওয়া। অভ্যাস তখনই পরিবর্তন হয় যখন আপনি তার বিকল্প প্রস্তুত রাখেন। 3. পুরস্কারের পুনর্নির্ধারণ। প্রতিটি অভ্যাসের একটি মানসিক পুরস্কার থাকে, যেমন সন্তুষ্টি, আনন্দ বা মনোযোগ সরানো। ম্যালকম বলেন যে নতুন আচরণ থেকেও একই সন্তুষ্টি পাওয়া যেতে পারে যদি আপনি তা অনুভব করার অভ্যাস করেন। অধ্যায় লেখক একটি অত্যন্ত সহজ কিন্তু গভীর কৌশল দেন। প্রতিদিন 1% উন্নতি করো। এর মানে হলো, যদি আপনি প্রতিদিন মাত্র 1% আপনার আচরণ বা চিন্তাভাবনায় উন্নতি করেন, তাহলে 1 বছরে আপনি 37 গুণ ভালো হতে পারেন। ম্যালকম এই ধারণাটিকে অভ্যাসের চক্রবৃদ্ধি প্রভাব বলেন, অর্থাৎ ছোট উন্নতি সময়ের সাথে বড় ফলাফল তৈরি করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই অধ্যায়ে এটি যে অভ্যাস পরিবর্তনের ব্যর্থতাকেও গ্রহণ করুন। লেখক বলেন যে যদি আপনি কোনোদিন পিছিয়ে পড়েন, তাহলে নিজেকে দোষ দেবেন না, বরং বুঝুন যে এটি প্রক্রিয়ার অংশ। জরুরি হলো আপনি আবার ফিরে আসুন। ম্যালকম বলেন যে একদিনের ত্রুটি অভ্যাস ভাঙায় না, কিন্তু আত্মদয়া তাকে চিরতরে শেষ করে দেয়। অধ্যায়ের শেষে লেখক আমাদের মনে করিয়ে দেন, আপনার ভবিষ্যৎ সেই অভ্যাসগুলোর ওপর নির্ভর করে যা আপনি আজ বেছে নিচ্ছেন। এবং ভালো খবর হলো যে প্রতিদিন, প্রতিটি সকালে আপনার কাছে নতুন অভ্যাস বেছে নেওয়ার সুযোগ থাকে। তাই অভ্যাসগুলোকে হালকাভাবে নেবেন না, সেগুলো আপনার জীবনের দিক নির্দেশনা নির্ধারণ করে। 9ম অধ্যায়, বিশ্বাস করো তুমি যা দেখছো তার আগেই। কখনো কখনো আমরা নিজেদেরকে এগিয়ে যেতে বাধা দিই, কারণ আমাদের নিজেদের সক্ষমতার ওপর ভরসা থাকে না। আমরা ভাবি যে সাফল্য কেবল ভাগ্যবান বা বিশেষ মানুষের জন্য, কিন্তু এই অধ্যায়ের লেখক আমাদের শেখান যে প্রত্যেক মানুষের ভিতরেই অসাধারণ হয়ে ওঠার ক্ষমতা আছে, শুধু তা চিনতে এবং তার উপর বিশ্বাস করতে হবে। লেখক বলেন যে মনকে উন্মোচন করার সবচেয়ে বড় অংশ হল কোনো বাইরের স্বীকৃতি বা প্রমাণ ছাড়া নিজের উপর বিশ্বাস করা। যতক্ষণ না আপনি নিজেকে মূল্য দেবেন, ততক্ষণ অন্য কেউ দেবে না। একটি উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে যে একজন কৃষক যখন তার ক্ষেতে বীজ বপন করে, তখন সে পরের দিনই ফসলের আশা করে না। সে জানে যে বীজ বড় হতে সময় লাগবে, তাকে সঠিক যত্ন, সার এবং জলের প্রয়োজন হবে। ঠিক একইভাবে আপনার ভিতরে যে ধারণা এবং স্বপ্ন রয়েছে, সেগুলো বীজের মতো, সেগুলোরও বিশ্বাস, সময় এবং ধারাবাহিকতার প্রয়োজন হবে। এই অধ্যায়ে লেখক ভিজুয়ালাইজেশনের শক্তির উপরও জোর দিয়েছেন। যখন আপনি আপনার লক্ষ্যের একটি স্পষ্ট ছবি আপনার মনে তৈরি করেন এবং তার উপর বিশ্বাস করেন, তখন আপনার মস্তিষ্ক সেই দিকে কাজ করা শুরু করে। আপনার অবচেতন মন সেই দৃষ্টিকে বাস্তবে পরিণত করার দিকে শক্তি পাঠায়। অনেক মানুষ ততক্ষণ কোনো কিছুতে বিশ্বাস করে না যতক্ষণ তার দেখা না যায়, কিন্তু সত্যিকারের মহত্ব তখনই শুরু হয় যখন আপনি না দেখেও বিশ্বাস করেন। লেখক বলেন যে যারা নিজেদের ভিতরের ভয় এবং সন্দেহকে চিনতে পেরেও এগিয়ে যান, তারাই প্রকৃত বিজয়ী হন। ভয় থাকা স্বাভাবিক, কিন্তু ভয়ে জীবনযাপন করা একটি বিকল্প। যদি আপনি কেবল অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করতে থাকেন, তাহলে আপনি কখনো নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবেন না। আত্মবিশ্বাস একটি অনুশীলন, এবং এটি দৈনন্দিন ছোট ছোট জয়ের মাধ্যমে শক্তিশালী করা যায়। এই অধ্যায়টি আমাদের এটাও শেখায় যে আমাদের নিজেদেরকে অন্যের চেয়ে কম মূল্যায়ন করা উচিত নয়। অন্যের সাথে নিজেদের তুলনা করা আত্মসন্দেহের জন্ম দেয়। আপনাকে শুধু এই কথাটি মনে রাখতে হবে যে আপনার যাত্রা, আপনার অভিজ্ঞতা এবং আপনার স্বপ্নগুলো অন্যইক। নিজেকে গ্রহণ করা এবং নিজের পক্ষে দাঁড়ানোই হলো আসল আনলকিং। শেষে লেখক বলেন, প্রথমে নিজের ওপর বিশ্বাস করো, তারপর পৃথিবী নিজেই তোমার বিশ্বাসের উপর বিশ্বাস করবে। এই বাক্যটি এই অধ্যায়ের সারমর্ম। যদি আপনি সত্যিই কিছু চান, তাহলে প্রথমে সেই জিনিসটিকে আপনার মনে সত্য বলে মানুন, তাকে অনুভব করুন এবং তারপর প্রতিদিন সেই দিকে ছোট ছোট পদক্ষেপ বাড়ান। আপনার চিন্তাভাবনাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। 10ম অধ্যায়, ভেতরের ঐশ্বরিক কোড উন্মোচন। এই শেষ অধ্যায়ে লেখক আমাদের একটি গভীর আধ্যাত্মিক সত্যের সাথে যুক্ত করেন।
প্রত্যেক মানুষের ভেতরে একটি ঐশ্বরিক শক্তি থাকে যাকে ডিভাইন কোড বলা যেতে পারে। এই শক্তি আমাদের আত্মার সাথে যুক্ত এবং যখন আমরা এটিকে চিনতে পারি তখন আমাদের জীবনে এক দারুণ পরিবর্তন আসে। লেখক বলেন যে এই ঐশ্বরিক কোড একটি ব্লুপ্রিন্টের মতো যা ইতিমধ্যেই আমাদের ভেতরে বিদ্যমান। এটি আমাদের বলে যে আমরা কে, কেন জন্মগ্রহণ করেছি এবং আমাদের আসল উদ্দেশ্য কী। কিন্তু এই কোড তখনই সক্রিয় হয় যখন আমরা নিজেদেরকে সীমাবদ্ধতা থেকে মুক্ত করি, ভয়, সন্দেহ, অলসতা এবং আত্মসন্দেহ থেকে। 1. আত্ম উপলব্ধি চাবিকাঠি। যতক্ষণ আমরা নিজেদেরকে কেবল একটি শরীর, নাম বা সমাজের পরিচয় মনে করি ততক্ষণ আমরা ঐশ্বরিক কোডে পৌঁছাতে পারি না। এই কোড তখনই উন্মোচন হয় যখন আমরা বুঝি যে আমরা তার চেয়ে অনেক বেশি কিছু। লেখক বলেন যে আপনি আপনার ব্যর্থতা নন, আপনি আপনার অতীত নন, আপনি বিশুদ্ধ সম্ভাবনা। এই উপলব্ধি আমাদের জীবনে স্পষ্টতা, দিক নির্দেশনা এবং শক্তি দেয়। 2. বিশ্বাস এবং কর্মের মাধ্যমে আপনার কোড সক্রিয় করুন। ঐশ্বরিক কোড সক্রিয় করার জন্য কেবল ধ্যান বা চিন্তা করলেই কাজ হবে না, আপনাকে বিশ্বাসের সাথে পদক্ষেপও নিতে হবে। লেখক এখানে 3টি জিনিসের উপর জোর দেন: নীরবতা, অনুগ্রহ এবং সাহসী কর্ম। এই 3টির মিশ্রণে আপনার ঐশ্বরিক কোড কম্পন করতে শুরু করে এবং আপনি সিনক্রোনিসিটি অনুভব করতে শুরু করেন, যেন মহাবিশ্ব নিজেই আপনার জন্য পথ তৈরি করছে। 3. আপনি সেই উত্তর যা আপনি খোঁজেন। অনেক মানুষ বাইরে সাহায্য খোঁজেন, কোচ, মোটিভেশনাল ভিডিও, বই, এইসব জরুরি, কিন্তু লেখক বলেন যে আপনিই সেই উত্তর যা আপনি খুঁজছেন। যখন আপনি নিজেকে ভিতর থেকে গ্রহণ করেন, আপনার অসম্পূর্ণতাগুলো সহ, এবং তারপরেও নিজের ওপর ভরসা রাখেন, তখন আপনি ঐশ্বরিক সারিবদ্ধতায় চলে আসেন। এর অর্থ হলো আপনার শরীর, মন এবং আত্মা একই দিকে কাজ করছে। লেখক আমাদের মনে করিয়ে দেন যে ঈশ্বর ইতিমধ্যেই আপনার ভেতরে যা কিছু প্রয়োজন তা রেখেছেন। আপনাকে কেবল এটি বিশ্বাস করতে হবে, এটি সক্রিয় করতে হবে এবং এর মধ্যে দিয়ে চলতে হবে। আপনি কোনো দুর্ঘটনা নন, আপনাকে উদ্দেশ্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে। আপনার জীবন একটি মিশন এবং ঐশ্বরিক কোড আপনার সবচেয়ে বড় সম্পদ। এটিকে উন্মোচন করার অর্থ হলো নিজেকে সম্পূর্ণরূপে জানা, গ্রহণ করা এবং সেই শক্তির সাথে জীবনযাপন করা যা আপনার ভিতরে সুপ্ত ছিল। এখন প্রশ্ন এটি নয় যে আপনি প্রস্তুত কিনা, প্রশ্ন এটি যে আপনি নিজেকে সম্পূর্ণরূপে বাঁচতে অনুমতি দেবেন কিনা। এই বইটি আমাদের শেখায় যে আমাদের ভিতরে যে শক্তি উন্মোচিত হওয়ার অপেক্ষায় আছে তা কোনো বাইরের জিনিস নয়, তা আমরা নিজেই। এবং যখন আমরা এটিকে চিনতে পারি তখন আমরা আমাদের জীবনের প্রকৃত মালিক হয়ে উঠি। তো এই ছিল আজকে বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।